নজরুল সাহেব, হোয়াট ইজ স্টুপিড, হোয়াট এ রাবিশ কোয়েশ্চেন। আসিফ নজরুল সাহেব হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না। জামাতে ইসলামীদের যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, কারণ আমরা যতটুকু জানি ওই সময় যে আপনার বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল সেটার সাথে জামাতের শীর্ষস্থানীয় কিছু লিডার জড়িত ছিল। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই আসিফ নজরুল কি পাগল হয়ে গেল ভাই? তার মাথায় কি সমস্যা? না বুঝতেছি না ভাই। তিনি কি বলছে জানেন? তিনি বলছেন যে আল্লামা সাইদি বাদে জামায়াতের যত নেতাকর্মীদের ফাঁসি হয়েছে সবাই রাজাকার ছিল, যুদ্ধ অপরাধী ছিল। না ভাই, তিনি কি বলছেন এই বিষয়ে আমাদের কাছে ভিডিও আছে, আমরা দেখাবো। দর্শক, এইবার আসিফ নজরুলকে কঠিনভাবে ধুয়ে দিলেন গণ অধিকার পরিষদের একজন নেতা। তিনি স্টুপিড বললেন আসিফ নজরুলকে, না আরও অনেক কিছু বলছে। আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো। আগে চলুন আমরা দেখে আসি যে আল্লামা সাইদিকে এবং জামায়াতের নেতাকর্মীদেরকে নিয়ে আসিফ নজরুল কী বললেন। এই ভিডিওটা দেখে সেরপর আমরা দেখবো যে গণ অধিকার পরিষদের সেই নেতা আসিফ নজরুলকে নিয়ে কী বললেন। উনি যেটা বলেছে, ধরেন একটা বলছে জামাতে ইসলামীদের যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, এটা ভাই আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। কারণ আমরা যতটুকু জানি ওই সময় যে আপনার বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল সেটার সাথে জামাতের শীর্ষস্থানীয় কিছু লিডার জড়িত ছিল। এখন অনেক তরুণ লিডার আছে যারা ওই সময় আপনার অবশ্যই জড়িত ছিল না, কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে তো আপনার একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল। আমি একটু বলি, এখানে আমার অনভিজ্ঞতা থাকতে পারে। আজকে আমি অনলাইনে দেখে আসলাম ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুবউদ্দিন হোসেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ওনারা তিনজনই খুব বিজ্ঞ আইনজীবী। ওনারা এই ট্রাইব্যুনালকে পুনরায় গঠন করার দাবি করেছেন, বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদির বিচারের ব্যাপারে। এখন হয় কি, আপনি যদি স্ট্রিক্ট লিগাল পয়েন্টে দেখেন, এরকম নজির স্যার আছে বলে আমার জানা নাই যে আমাদের বাংলাদেশে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, অরিজিনাল 3 জন ট্রাইব্যুনাল সদস্যের মধ্যে কেউই আর নাই। এই ঘটনা বোধহয় স্যার আগে ঘটে নাই। বিভিন্ন কারণে কেউ 2 জন পদত্যাগ করেছেন, একজন অন্য ট্রাইব্যুনালে চলে গেছেন। এখন আপনি যদি থিওরিটিক্যালি দেখেন, এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। থিওরিটিক্যালি আমি কেন দেখতে বলছি, বিচার কিভাবে করে? ধরেন আমরা 3 জন একটা বিচার শুনছি, তা আমাদের তো প্রসিকিউশন উইটনেস যে আছে, ডিফেন্স উইটনেস যে আছে, সমস্ত কিছু শুনতে হবে আমাদের। ক্যাসেট প্লেয়ারে শুনলে বা রেকর্ডেড ভার্সন শুনলে হবে না। কোর্টের অ্যাটমসফিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেজন্য জাজকে সমস্ত সময় উপস্থিত থাকতে হয়। কোন জাজ আপনার উপস্থিত নাই, অনুপস্থিতে কেউ একজন রেকর্ড নিয়ে নিল, এটার ভিত্তিতে বিচার করতে পারে না। যেখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে জাজরা এখন আপনার এই আদালতে যে 2 জন জাজ আছে, পরে যে 2 জন আসছে, ওনারা প্রথম থেকে এই শুনানি কাজের সাথে ইনভলভ ছিলেন না, ওনারা পরে এসছেন অনেক। আর যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনানিটা শুনেছেন, 2 পক্ষের কথা শুনেছেন, তিনি পদত্যাগ করেছেন। কাজে এটা তো একটা অসমাপ্ত শুনানির পর্যায়ে চলে গেল। এখন যদি নতুন একজন বিচারককে দেওয়া হয়, ওনার পক্ষে তার পুনরায় শোনা সম্ভব না যদি রিট্রায়াল না করে। কারণ দেলোয়ার হোসেন সাইদির কেসে বলা যাওয়া হয়েছে শুধু রায়ের জন্য অপেক্ষা করছে, তার মানে শুনানির কাজ একজনের কাজ শেষ। এখন কাজটা যিনি শেষ করলো প্রথম থেকে শেষ পর্যন্ত, তিনি তো আর নাই। কাজে এটা কিভাবে আপনার পুনরায় বিচার না করে এটা কিভাবে সুষ্ঠু রায় দেওয়া সম্ভব, এই প্রশ্ন উঠছে। সেকেন্ড যে ব্যাপারটা, যেটা আরো ভয়াবহ, সেটা হচ্ছে আমরা যে কনভারসেশনটা পড়েছি, এবং এই কনভারসেশন মিথ্যা হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা আমরা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন শুনেছি, এবং আমরা যারা 2 জনের ভয়েসই চিনি, আমরা বলতে পারি এটা ওনাদেরই ভয়েস। এবং নাসিম সাহেব পদত্যাগ করে তার প্রমাণ হলো যে উনি কোনো কিছু কিন্তু রিভার্ট করেন না, একটা জায়গা বলেন আমি এটা বলি নাই বা এটা আমি না। সেই কনভারসেশনের সবচেয়ে ভয়াবহ যে পার্টটা আমি মনে করি, 2টা পার্ট আছে। একটা হচ্ছে রায়ের একটা স্ট্রাকচার এই আদালত বহির্ভূত একজন মানুষকে লিখে দিতে বলা হচ্ছে, আদালত বহির্ভূত অন্যান্য মানুষকে বলে দেওয়া হচ্ছে, আদালতের যারা অংশ না, যারা বিচারক না, তাদেরকে রায়ের স্ট্রাকচারটা লিখে দিতে বলা হচ্ছে, রায়ের স্ট্রাকচার লিখে দেবেন বলছেন। সেকেন্ড যে এলিমেন্টটা, সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত সিনিয়র আইনজীবী, যিনি সিনিয়রিটির দিক দিয়ে এখন সেকেন্ড, তিনি যুদ্ধাপরাধ আদালতের প্রধান বিচারককে বলেছিলেন যে আপনি 3টা রায় দেন, ডিসেম্বরের মধ্যে আপনাকে আপিলের ডিভিশন নিয়ে আসবো। এটা কিন্তু এখন পর্যন্ত ওই বিচারকও, আপিলের ডিভিশনে যে বিচারক আছেন, উনি নিজে না বললে, উনি রেজিস্টারের মাধ্যমে প্রতিবাদ করেন নাই, এবং বিচারপতি নিজামুল হক নাসিমও প্রতিবাদ করেন নাই যে আমি এই ধরনের কিছু বলি নাই। এই ধরনের সার্কামস্টেন্সেসে এই বিচারটা প্রথম থেকে কতটা পক্ষপাত শূন্য মন নিয়ে শোনা হয়েছে, এই পুরা প্রসিডিউরের মধ্যে কোথায় কোথায় পক্ষপাতিত্ব করা হয়েছে, এই প্রশ্ন সবসময় থাকবে। যে জন্য সুবিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এটা পুনরায় বিচারের আবেদন জানানো হচ্ছে। এবং আমি মনে করি পুনরায় বিচার করে, ভালো করে বিচার করে, যদি দেলোয়ার হোসেন সাইদিকে দোষী পাওয়া যায়, তাকে 10 বার ফাঁসি দেন দরকার হলে। এটা আমি বুঝাচ্ছি যে বিচারটা অবশ্যই হওয়া উচিত, কিন্তু বিচারটা আবার অবশ্যই অন্যায় বিচার হওয়া উচিত না। কাজে এই ক্ষেত্রে এই দাবিগুলো ওটা অস্বাভাবিক না। স্যার আসছে, একটা প্রশ্ন আছে। জি, হ্যালো হ্যালো,
হ্যালো, আসলে লাইনটা কেটে স্যার আমি নিজেই যাব, আপনিও এগুলো একটু বলেন স্যার, আমাদের তো শেখার আছে। না, এই সম্বন্ধে আপনি যেটা বলছিলেন সেটা আমরা যখন ম্যাজিস্ট্রেট ছিলাম এই বিষয়টি পরিচিত ছিল ডি নোভো ট্রায়াল, অর্থাৎ নতুন করে বিচার হবে কিনা, যদি বিচারক বদল হয়ে যায় তাহলে নতুন করে বিচারক হবে কিনা। সাধারণ নিয়ম এবং সেটা মানে আপনার আইন শাস্ত্রের ভিত্তিতে যে নিয়ম, সে নিয়ম হলো যে বিচারক বদলি হলে পরে আবার নতুন করে সাক্ষী প্রমাণ শুনতে হবে। তার দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আসিফ নজরুল কি বললো ভাই, যে দিলওয়ার হোসেন সাঈদী বাদে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বাদে যাদের ফাঁসি হয়েছে সবাই ইনভলভ ছিল, মানে কি তাদের যুদ্ধ অপরাধ ছিল, তারা রাজাকার ছিল নাকি, মানে এই আপনার শেষ বাণী। স্যার তো কত কথা বলবো না, এই আসিফ নজরুল কিন্তু আপনার 80-র দশকে কিন্তু আল্লামা সাঈদীর বিরুদ্ধে কলাম লিখেছিলেন, এটা আপনারা অনেকে জানেন, সাংবাদিক ইলিয়াস অলরেডি প্রমাণ করেছে, সেই কলামটি অলরেডি দেখিয়ে দিয়েছে কিন্তু তার ভিডিওর ভিতরে। স্যার দর্শক কত কথা বলবো না, আসিফ নজরুলকে কঠিনভাবে ধুয়ে দিলেন ভাই, মানে তাকে স্টুপিড বললেন, আর অনেক কিছু বললেন। গণ অধিকার পরিষদের একজন নেতা, চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। আসিফ নজরুল সাহেব, what a stupid, what a rubbish question. আসিফ নজরুল সাহেব, আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন, তথ্য যাচাই করুন। তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না, একবারেই পরিষ্কার। কিন্তু আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইন মন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক তারপরে কমিশন করব। হোয়াট এ স্টুপিড! এই আইন মন্ত্রীকে জানে না আগের মামলাগুলো কারা করেছে? আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে, প্রত্যেকটা মামলা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরপরাধ বিডিআর এর সদস্যদেরকে আসামি বানানো হয়েছে, কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে। আজকে বছরের পর বছর আমাদের বিডিআর এর ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ধুকে ধুকে তারা মরছে, আর এই আইন উপদেষ্টা বলে আগের মামলাগুলো শেষ হোক। হোয়াট এ রাবিশ কোয়েশ্চেন! আসিফ নজরুল সাহেব, আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন, তথ্য যাচাই করুন। তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না, একবারেই পরিষ্কার। এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না। আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু, 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র, সহযোগিতা করেছে। এটা টোটালি বোগাস, মিথ্যাচার। ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারই করে নাই। ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায়। দ্যাটস এনাফ, এতটুকুই, এর বাইরে ইন্ডিয়া আর এক চুল। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আমাদের এই গণ অধিকার পরিষদের এই ভাই তিনি আসিফ নজরুলকে মানে একেবারে রাম ধোয়া ধুইলেন আর কি। যাই হোক দর্শক কত কথা বলবো না, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে, যে ভাই আসিফ নজরুলের একের পর এক যে গমনগুলো ফাঁস হইতেছে ভাই তার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, এবং তিনি এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করার কথা নিষেধ করেছেন। মানে তিনি একের পর এক স্বাধীনতার পরে তিনি একের পর এক বৈষম্য বিরোধী আন্দোলন নাকি তারা করেছেন, বৈষম্যের ভিতর দিয়ে যাচ্ছেন তিনি আবার, কি একটা অবস্থা। যাই হোক দর্শক আপনারা লিখে যাবেন কমেন্টে তার সম্পর্কে মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।